नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন। ছোট ছোট টিপস আমরা প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করলে কাজ খুব সহজ হয়ে যায়। চলুন আজকের টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আটা চালার সময় অনেক সময় দেখা যায় আমরা যখন চালনি দিয়ে আটা চালি কি সমস্যা হয়, আটাটা চারপাশে পড়ে আমাদের জায়গাটা নোংরা হয়। আর আটা চালতেও অনেক সময় লাগে, আটার মধ্যে দলা দলা থাকে। তাই আটা চালার সময় দুটো চামচ নিয়ে নিন। চামচ দিয়ে এইভাবে আটা চাললে খুব দ্রুত তাড়াতাড়ি আটা চালতে পারবেন। আটার মধ্যে যে দলা আছে সেই দলাগুলি খুব তাড়াতাড়ি ভেঙে যাবে, চালাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন। পরের যে টিপসটি শেয়ার করছি, মোমবাতি আমরা অনেক সময় দেখা যায় জ্বালানোর পর ভাঙা থাকে, সেটা ব্যবহার করা যায় না। সেরকম মোমবাতি নিয়ে নিন আর মোমবাতিটাকে এইভাবে আপনারা গলিয়ে নিন। দেখুন খুব ভালো করে এখানে আমি মোমটাকে গলিয়ে নিয়েছি। যেগুলো ভাঙা মোম বা টুকরো মোম থাকে সেগুলোকে, মাটির যে প্রদীপ থাকে সেই প্রদীপগুলো নিয়ে নিয়েছি। এবার তরল মোমটাকে এই প্রদীপের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার কি করব, এর মধ্যে আমি একটি সলতে দিয়ে দেব। এই দেখুন, এই ধরনের মোম আপনারা চাইলে কালার মোম তৈরি করতে পারেন। একটু কালার মিশিয়ে দিন, তাহলেই সুন্দর কালারিং মোম তৈরি হবে। আমি এইভাবে সামান্য তুলো সরু করে পাকিয়ে নিলাম। ঠিক মাঝখানটা এইভাবে কিছু সময় একটু 1-2 সেকেন্ড ধরে রাখলেই একদম মাঝখানটা সেট হয়ে যাবে। তারপর এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলে একদম জমাট বেঁধে যাবে। দেখুন কত সুন্দর আমরা প্রদীপের মোমবাতি তৈরি করে নিলাম। তাই আপনাদের বাড়িতে ছোট টুকরো মোম থাকলে বা ভাঙা মোম থাকলে ফেলে না দিয়ে খুব সহজেই এইভাবে আপনারা মোমের প্রদীপ বানিয়ে নিতে পারেন, সেটাকে আবার ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যায় আমরা ডালের বড়া নানা রকম রেসিপি করে থাকি, ডালের বড়া করে থাকি। সেক্ষেত্রে হাত দিয়ে গরম তেলের ওপর দিতেও অসুবিধা হয়, বা অনেক সময় গোল গোল হয় না, কোনোটা অনেকটা বড় কোনোটা চ্যাপ্টা হয়ে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের ফানেল থাকে, ফানেলের মধ্যে আপনারা ডালের পেস্ট এইভাবে ভরে নিন। নিচের দিকটা আঙুল দিয়ে চেপে নেবেন। এই দেখুন আমি কিন্তু আঙুল দিয়ে চেপে নিয়েছি নিচের দিকে। এই দেখুন কত সুন্দর পড়ছে। এবার কি করব, আমরা এখানে ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে ভাজছি, আমি অতিরিক্ত তেল দেব না, একদম অল্প তেলের মধ্যেই আমি এটাকে ভেজে তুলব। কত সুন্দরভাবেই দেখুন একদম পারফেক্ট গোল হবে। অতিরিক্ত বড় বড় বা চ্যাপ আপনারা যেরকম করতে চান সেরকমই এখানে তৈরি করে নিতে পারেন। ফানেল দিয়ে এইভাবে করলে খুব সুবিধাও হয়, কাজটি করতেও আপনাদের সহজ হবে। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। বা আমরা অনেক সময় ডালের বড়ি দিই, দেখা যায় ডালের বড়ি দিলে না ডালের বড়িটা ঠিক মতো শেপ আসে না। তাই আপনারা এইভাবে খুব সহজে ফানেলের সাহায্যে ডালের বড়িও দিয়ে নিতে পারেন। প্রত্যেকটাই দেখুন কত সুন্দর শেপ এসছে। আমাদের বাড়িতে যে গ্যাস বার্নারগুলো থাকে সেই বার্নারগুলো দেখা যায় একেবারে নোংরা হয়ে কালো তেল চিটচিটে হয়ে যায়। সেটাকে আমরা কিভাবে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারি চলুন তাহলে দেখে নিই। দুটো পদ্ধতি শেয়ার করব আপনাদের সঙ্গে। দুটো পদ্ধতি কিন্তু খুব সহজ। একটি পদ্ধতিতে আমি এখানে ব্যবহার করছি দেখুন হারপিক। আপনারা হারপিকের এই পদ্ধতিটিও অ্যাপ্লাই করতে পারেন, এটাও কিন্তু খুব ভালো। আর বার্নার একেবারে নতুনের মতো চকচকে হয়ে যায়। খুব ভালো করে হারপিক দিয়ে এইভাবে লাগিয়ে রেখে দিন। আর একটা যে পদ্ধতি আছে এখানে আমি রেখে দিয়েছিলাম দেখুন 5 মিনিট এইভাবে। আর একটা পদ্ধতিতে আমাদের বাড়িতে যে খাওয়ার সোডা থাকে, বেকিং সোডা যাকে বলে, বেকিং সোডা এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমাদের বাড়িতে অনেক লেবু থাকে, যে লেবুগুলো নষ্ট হয়ে যায় কোনো কাজে ব্যবহার করি না, সেটাও সেই লেবু ব্যবহার করতে পারেন, কিংবা ফ্রেশ লেবু দিয়ে দিতে পারেন। এইভাবে আমি দিয়ে দুটো গ্যাসের বার্নারকেই আমি এখানে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট রেখে দিলেই দেখবেন বার্নার দুটো খুব সহজেই আপনি পরিষ্কার হয়ে যাবে, একেবারে নতুন বার্নারের মতো চকচকে হয়ে যাবে। 5 মিনিট পর নর্মাল আমাদের যে ব্রাশ থাকে না, পুরনো টুথব্রাশের সাহায্যে এটাকে পরিষ্কার করে নেব। হারপিকেটার মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। যেহেতু এখানে খাওয়ার সোডা হারপিক দুটোই কিন্তু আমাদের হাতের জন্য ক্ষতিকর, তাই এখানে আমি হাতের মধ্যে প্লাস্টিক পরে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাভস পরে নিতে পারেন। এবার আমি দুটো বার্নারকেই একেবারে নতুনের মতো পরিষ্কার করে দেখাচ্ছি। নর্মাল যে স্টিলের কসবাইট থেকে এই দেখুন আপনি কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার একটু নর্মাল একটু কসবাইট দিয়ে এইভাবে কয়েক সেকেন্ড আমরা যদি ঘষে নিতে পারি না, একেবারে নতুন সময় যেরকম কালার থাকে ঠিক সেরকম কালারই ফিরে আসবে। অনেক সময় ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, ছিদ্রগুলোর মধ্যে নোংরা তেল জমে যায়, সেই ছিদ্রগুলোর তেল ময়লাও পরিষ্কার হয়ে যাবে। সময় দরকার নেই, আপনারা কিছু সময় একটু ঘষে নেবেন। তারপর আমি নর্মাল জল দিয়ে
আপনাদের ধুয়ে দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর দেখতে পাচ্ছেন, পরিষ্কার হলে একেবারে কিন্তু বার্নারগুলো কালো হয়ে গেছিল। দেখুন একেবারে গোল্ডেন কালারে ফিরে এসছে। আপনাদের বাড়ির বার্নারও যদি এরকম কালো হয়ে যায়, আপনারা কিন্তু খুব সহজেই এই টিপসটি অ্যাপ্লাই করে পরিষ্কার করে নিতে পারেন। তা বেকিং সোডার যেটা আছে সেটাতেও এবার দেখব কিভাবে কতটা পরিষ্কার হলো। এই দেখুন আমি কিন্তু হারপিকের থেকে বেকিং সোডাটাই দেখছি বেশি ভালো পরিষ্কার হয়েছে। লেবুর রস আর বেকিং সোডা এর মধ্যে দিয়ে রেখেছিলাম, কত সুন্দর দেখুন একেবারে সোনালি কালার ফিরে এসছে। আমি তাই একটু লেবুর খোসা দিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি, তারপর নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো। এটা কিন্তু আরও বেশি সুন্দর পরিষ্কার হয়েছে হারপিকের থেকেও। জল দিয়ে ধোয়ার পর ফাইনাল রেজাল্ট আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর কালার চলে এসছে, এটার একেবারে নতুনের মতো সোনালি কালার। তাই যে টিপসটি আপনাদের বেশি ভালো লাগলো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আপনাদের বার্নারগুলো যে নোংরা হয়ে গেছে এইভাবে খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের তাওয়ালেগুলো থাকে, আমরা রান্নাঘরে ব্যবহার করি তাওয়ালে বা কোনো কাপড়, অনেক সময় কি হয় এই ধরনের তাওয়ালে বা কাপড় আমরা রান্নাঘরের আংটায় ব্যবহার করি, বারবার খুলে খুলে পড়ে যায়, বারবার ঠিক করতে লাগে। তা বারবার আর খুলে খুলে পড়বে না, এই টিপসটি অ্যাপ্লাই করুন। সবার প্রথমে কুচি দিয়ে ভাঁজ করে নিন, এইভাবে একটি চুড়ি নিয়ে নিন, চুড়িটার মধ্যে এইভাবে দেখুন আপনারা যে তাওয়ালে বা কাপড় সেটাকে ঢুকিয়ে নিন। তারপর এখানে আমরা নিয়ে নেব একটি গার্ডার, এইভাবে ভালো করে টাইট করে আটকে নেব। এই দেখুন, আর এইভাবে একটু ছড়িয়ে দিন, সুন্দর ফুলের মতো লাগবে দেখতে। এবার আমরা যদি এটাকে রান্নাঘরে বা যে কোনো জায়গায় বাথরুমেও তাওয়ালের প্রয়োজন হয় হ্যাং করে রাখি, বারবার পড়ে যাবে না। এটা আমরা খুব সহজে হাত মুছতে পারবো, নির্দিষ্ট জায়গায় এইভাবে ঝোলানো থাকবে। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় আমরা যখন চা বসাই বা দুধ বসাই, দেখা যায় বারবার উতলে উঠে পড়ে যায়, গ্যাস নোংরা হয়, দুধ চাও নষ্ট হয়, দুধও নষ্ট হয়। তাই যখনই আপনারা চা বসাবেন বা দুধ বসাবেন, দুধের পাত্রের মধ্যে বা চায়ের পাত্রের মধ্যে এইভাবে একটি চামচ দিয়ে রাখুন। চামচ দিয়ে খুব সুন্দরভাবে ফোটাতে থাকবেন, এই দেখুন। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখবেন, তাহলে দেখবেন আপনারা খুব সুন্দরভাবে চা বা দুধ ফোটাতেও থাকবেন, ফুটতেও থাকবে, আর উতলে উঠে কিন্তু আপনাদের পড়েও যাবে না। কত সুন্দরভাবে ফুটছে দেখুন, এখানে পড়ে কিন্তু যাচ্ছে না। আমাদের বাড়িতে যে এই ধরনের হাতাগুলো থাকে, এখানে আমি দুটো হাতা নিয়ে নিয়েছি। কি করব, দুটো হাতাকে এইভাবে একসঙ্গে রাখবো, তারপর নিয়ে নেব একটি গার্ডার। এখানে আমাদের বাড়িতে যে লোহার এই ধরনের পিনগুলো থাকে, লোহার পিনের সাহায্যেও আপনারা এটাকে সেট করে এইভাবে নিতে পারেন যদি থাকে হাতের কাছে। আর যদি একান্তই না থাকে আপনারা গার্ডারের সাহায্যেও কাজটি করতে পারেন। অনেক সময় শাক কাটতে গেলে মুঠোর মধ্যে ধরলে দেখা যায় আমাদের হাত কেটে যায়, বা অনেক ধরনের শাক যেমন কচু শাক হাত চুলকাতে থাকে কচুর রসে, সেই ক্ষেত্রে হাত দিয়ে ধরে কাটলে অনেক সময় হাত চুলকায়। এইভাবে দুটো হাতার মাঝখানে শাকটাকে আপনারা রেখে চেপে নিতে পারেন। তারপর যদি আপনারা কাটেন, দেখবেন খুব সুন্দরভাবে শাকটাকে যত ঝিরিঝিরি করে কাটতে চান কেটে নিতে পারবেন। যখন সামনের অংশটা কাটা হয়ে যাবে তখন আপনারা শাকটাকে এইভাবে আবার সামনে এগিয়ে নিয়ে আবার কাটতে পারবেন। এতে আপনাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না, আর খুব সুন্দরভাবে খুব দ্রুত আপনাদের শাক কাটা হয়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে এখানে আমরা শাকটা কেটে নিচ্ছি। আমার এখানে হাতের আঙুলগুলো কত দূরে রয়েছে। এইভাবে সামনের অংশ কাটা হলে আবার ঠেলে এগিয়ে নেব, তারপর আবার কাটতে শুরু করব। আইডিয়াটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ছোটো ছোটো টিপসগুলি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, ট্রাই করে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কোন টিপসটি আপনাদের ভালো লাগলো বা উপকারে আসতে পারে।